আমার মার মানে খুব কম বয়সে না হলেও একটা মায়ের কম বয়সে বিয়ে হয়েছিল। মা তো বন্ধু তো এখনও অনেক কথা বাবাকে বলতে পারি না, সেটা প্রথম মাকেই বলতে হয়। ইজ এ ভেরি হাইজেনিক লেডি। মাকে তো এখনও ভয় পাই, কারণ মার এই প্রথম রিয়াকশানটার জন্য ভয় লাগে। আমার ফেলিওরের জন্য কেঁদেছে, আমার ভালো কাজের জন্য কেঁদেছে। মা বললে মনে হয় একটা আনকন্ডিশনাল সাপোর্ট, বলো না, এর সাথে কোনো ভাগ হয় না। মা তো মাই হয়। জেনারেলি মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টটা একটু বাচ্চার বেশিই থাকে, কেননা মা বাড়িটা সামলায় আর বাবা বাইরেটা। আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়নি। আমার বাবা বেশিরভাগ সময়টা অফিসের কাজে কলকাতার মধ্যেই, কিন্তু আমার বাবা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করতেন, প্লাস খেলতেনও প্রফেশনালি, ক্রিকেট খেলতেন। তো বাড়িতে বেশিরভাগ সময়টা মায়ের সাথেই কাটাতে হতো, এবং যত আবদার, যত বায়না, যত দুষ্টুমি সব মাকেই সহ্য করতে হতো। তো সেই ক্ষেত্রে দিয়ে আমার মনে হয় মা মতো কতটা, মায়ের মতো তো বটেই, মাকে নিয়েই সংসার, বাবা মাকে নিয়ে সংসার, সেখানে মায়ের একটা ভূমিকা তো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, মায়ের মতো অনেকটাই। মা সংসারটাকে নিজের মনে করে একটা অন্য বাড়ি থেকে এসে সেখানে আমার জন্মের পর যতটা দেখেছি যে আমার বাড়ির পরিস্থিতি যেমন ছিল, আমার ছোটোবেলায় আমার ঠাকুরদা ঠাকুমা ছিলেন, ঠাকুমা খুব অসুস্থ ছিলেন, আমার দিদি আর আমি খুব পিটোপিটি ভাই বোন। সেই সূত্রে বাবা যেহেতু খুবই ব্যস্ত থাকতেন অফিস আর খেলাধুলো নিয়ে, সেই জন্যে মাকেই পুরো ব্যাপারটা দেখতে হয়েছে। এবং আমার মার মানে খুব কম বয়সে না হলেও একটা মায়ের কম বয়সে বিয়ে হয়েছিল সেই সময়, যেটা হতো আর কি। তারপরে আমার দিদি ছোট, আমার দিদি আমার থেকে 2.5 বছরের বড়, আমি ছোট। আমাদেরকে নিয়ে আমাদেরকে খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, শ্বশুর শাশুড়িকে দেখা, প্লাস আমাদেরকে পূর্ণ সব কিছু দিয়ে খাওয়া দাওয়া, এদিক ওদিক নিয়ে যাওয়া, সব কিছু নিয়ে যে সাপোর্টটা, প্লাস এখনও আমার গান বাজনার প্রাক্কালে যখন শুরু করেছিলাম তখন পুরো ফ্যামিলিটাকে প্লাস আমাকে সাপোর্ট করা বাবার সঙ্গে, এটা আজকের যুগে খুবই মানে কি বলবো, কম দেখতে পাওয়া যায়। ব্যতিক্রমটা সবসময় থাকে, ব্যতিক্রম না থাকলে আমরা তো চলতেই পারতাম না। কিন্তু এই মেন্টালিটিটা আজকের যুগে একটুখানি হারাচ্ছে। ওই জন্য সবসময় দেখি যে সব কিছুর মধ্যেই একটা নিজের মাকে সবাই খোঁজে। মা এখনও বলে যে আমি স্কুল থেকে এসে জুতোটাকে ছুঁড়ে ফেলে দিতাম, দিয়ে কখন খেলতে যাব ওই প্ল্যান করতাম। এই মুহূর্তটাকে মিস করি। স্কুল থেকে মা আনতে যেত, স্কুলে খুবই সবার সঙ্গে মারপিট করতাম, তখন অনেকটাই ছোট। তখন মা খুব ভয়ে লুকিয়ে থাকতেন যদি সবাই এসে আমার নামে কমপ্লেন করবে। তারপরে আসার সময় আমি জেনারেলি খুব ফুডি, খেতে ভালোবাসতাম। তো মিষ্টির দোকান একটা স্কুলের সামনে ছিল, কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। আমি ক্লাস 1 থেকে 4 অবধি একটা কোয়েট স্কুলে পড়তাম। তো আসার সময় অন দ্য ওয়েতে একটা মিষ্টির দোকান পড়তো, সেই মিষ্টির দোকানে আমি খুব দই খেতে ভালোবাসতাম। তো দই খেয়েই ফিরবো। তো এইসব জিনিসগুলো মা এখনও মাঝে মাঝে বলে, আমিও মনে করার চেষ্টা করি, মনেও কিছু জিনিস আছেও, তো সেগুলোকে খুব মিস করি। মা তো বন্ধু তো এখনও অনেক কথা বাবাকে বলতে পারি না, সেটা প্রথম মাকেই বলতে হয়। বন্ধুত্বটা তো মায়ের সঙ্গে প্রথম হয়, তারপরে বাবার সঙ্গে। ডেফিনেটলি বাবা আমার ভালো বন্ধু, কিন্তু মা প্রথম। আমার গানের বিষয়ে শুধু মা না, বাবারও ইন্সপিরেশন স্টিল এখনও দুজনের কি নিয়েই আমার গান বাজনা কে এগিয়ে যাচ্ছি।
এবং প্রথম দিনকে আমার গান বাজনাটা আসাটা অনেকটা ধূমকেতুর মতো, আমি হট করে গান বাজনা শুরু করি। তো সেই ইন্সপিরেশনটা তো আগেও ছিল, এখন ইন্সপিরেশনটা অনেক দুশ্চিন্তা, অনেক আনন্দ, অনেক দুঃখ, সব কিছু মিশিয়েই রয়েছে। কারণ আমি যতটা আনন্দ পাই তার থেকেও বেশি আনন্দ আমার বাবা মা পান, আমি যতটা দুঃখ পাই তার থেকেও বেশি অনেক দুঃখ হয়তো আমার মা বাবা পান। সুতরাং তো ইন্সপিরেশন তো থাকেই, ওনাদের ছাড়া তো কিছু করতেই পারবো না। প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, তার কারণ হচ্ছে আমার মার ভীষণ ভীষণ শি ইজ এ ভেরি হাইজেনিক লেডি আমি বলি, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। আমি যেহেতু ব্যাচেলার, তো মাঝে মাঝে ব্যাচেলার লাইফস্টাইলটা চলে আসে, সেক্ষেত্রে এই মতবিরোধটা রয়েই গেছে বহুদিন থেকে, এবং চেষ্টা করি সেটা মেনটেন করার। প্লাস মা খুবই মানে শর্ট টেম্পার্ড, মানে আমার কিছু দেখলে, ভুল জিনিস দেখলে রেগে যান, সেখানে একটা মতবিরোধ তৈরি হয়। বাকি তো ঠিক আছে, সবসময় সব কিছু করতে না দেওয়ার একটা প্রবণতা থাকে যে তুই কী করে ফেলবি, তাহলে ঠিক আছে, এখানে একটা মতবিরোধ হয়। কিন্তু এই মতবিরোধ না থাকলেও জীবন চলা যায় না। একটা বাধা দেওয়ার লোক, একটা ইন্সপিরেশন দেওয়ার লোক যেমন থাকে সবসময়, সব কাজকে একটা বাধা দেওয়ার লোকও যেন থাকা উচিত। এটা যদি না থাকে তাহলে কোনো কাজ কেউ করতেই পারবে না, কোনো ভালো কাজ হবেই না, তাই না? না, কষ্ট তো বাবা মাকে আমরা অজান্তে দিয়েই ফেলি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। জীবনে চলার ক্ষেত্রে কিছু জিনিসপত্র ভুল হয়ে যায়, ভুল না চাইতেও ভুল করি, কখনো শোনো বাবা মার কথা মানে শোনার মতো অবস্থাতেও থাকতে পারি না, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। তো এরকম ভুল তো নিশ্চয়ই জীবনে করেছি। আমার জেনারেলি সব গানই মাকে প্রথম শোনাই, সব ছেলের তো সব গান মার ভালো লাগবে, কিন্তু ওই যেখানে মায়ের উল্লেখ আছে এরকম কোনো গান, মা মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে, মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে, মা মা গো মা, মা গো মা। আমার মনে হয় না মাকে লুকিয়ে কিছু করেছি, কারণ আমি আমার জীবনের বেশিরভাগ জিনিসটাই মা বাবার সঙ্গে প্রথম শেয়ার করে তারপরেই কিছু করি। বাকি টুকটাক ছুটকো ছাটকা জিনিস, কিছু বদমাইশি, সেটা ছোটোবেলায় করে থাকতে পারি, বাট সেটা খুব একটা মানে মেজর কোনো জিনিস নয়, যেটা শুনে বাবা মা দুঃখ পাবেন এরকম কোনো জিনিস নয়। স্কুল লাইফের ক্ষেত্রে হতে পারে স্কুল থেকে এসে বলেছি হয়তো যে কোনো টাস্ক দেয়নি, মা পরে খুলে দেখতে পেয়েছে টাস্ক দিয়ে, এইরকম জিনিসপত্র হতে পারে। বাকি জীবন চলার ক্ষেত্রে সেরকম কোনো জিনিস মিথ্যে বলেছি বলে আমার মনে হয় না। প্রচণ্ড বাঘ হয়েছি ছোটোবেলায়, তার কারণ হচ্ছে মার বক্তব্য অনুযায়ী আমি যখন ক্লাস 1-এ যখন উঠলাম তখন আমি প্রপারলি লিখতে পারছিলাম না। তো মা খুব চিন্তায় ছিল কেন লিখতে পারছি না, আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তো এটা নিয়ে মা তারপরে স্কুলে খুব বদমাইশি করতাম, প্রচণ্ড বদমাইশি করতাম। তো মা স্কুলে যেত, স্কুলে ঠিকমতো টাস্ক করেছি কিনা বা টাস্ক নিয়েছি কিনা, বেশিরভাগ দিনটা নিতাম না। তো সে আমার যারা বন্ধু বান্ধব ছিলেন সেই সময়, তাদের কাছ থেকে মা নিজেই লিখে নিত, এটা নিয়ে খুবই চিন্তিত ছিল। মাকে তো এখনও ভয় পাই, কারণ মার এই প্রথম রিয়াকশানটার জন্য ভয় লাগে যে কী বলবে, এটা একটা করেছি। সুতরাং
মা একটু বেশি উত্তেজিত হয়ে যান, কি হবে, কি করে ফেললাম, এই করে কিছু হয়তো করে ফেলবো, এইটাতে ভয় লাগে, বাকি ঠিকই আছে। আমার মা এখনও চুটি রান্না করে, প্লাস আমি নিজেও রান্না করি মায়ের সঙ্গে থেকে, মায়ের থেকেই বেশিরভাগ জিনিসটা শেখা। তো আমাদের একটা যে কোনো কুজিন বলাটা আমার পক্ষে খুব মুশকিল, কেননা জেনারেলি মার অনেক রান্নাবান্নাই আমার খুব ভালো লাগে, খুবই। আমার তার মধ্যে একটা মেজর রান্না বলছি, যেটা বছরে খুব একটা বেশি হয় না, কিন্তু খুব আমার পর্যন্ত, যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা খুব আমার ভালো লাগে। আমার মার হাতের মুড়িঘণ্টটা খুবই ভালো হয়। এছাড়া তো আগে অজস্র আছে, কটা বলবো। না, কষ্ট তো বাবা মাকে আমরা অজান্তে দিয়েই ফেলি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। জীবনে চলার ক্ষেত্রে কিছু জিনিসপত্র ভুল হয়ে যায়, ভুল না চাইতেও ভুল করি, কখনো সময় বাবা মার কথা মানে শোনার মতো অবস্থাতেও থাকতে পারি না, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। তো এরকম ভুল তো নিশ্চয়ই জীবনে করেছি, এবং চেষ্টা করেছি যাতে সেই কষ্টটা যেন স্থান না পায়, এবং সেটাকে মিটিয়ে যদি আরও নতুনভাবে এগিয়ে যাওয়া যায়। এরকম কিছু জিনিসপত্র মনে হয় যে এই জিনিসটা যদি না করতাম তাহলে হয়তো মা বাবা বেশি আমার খুশি হতেন, এবং এই কষ্টটা তারা ডিজার্ভ করে না, এরকম মনে হয়। তো যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরতে যাবে না। ফিউচারটা কথা ভেবে মনে হয় যে না, আর এই ভুলটা করব না যাতে মা বাবা কষ্ট পায়। ছোটোবেলার কান্নাটা মনে নেই, কেননা আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় আমাদের জন্যই কাঁদতে দেখেছি। আমার ফেলিওরের জন্য কেঁদেছে, আমার ভালো কাজের জন্য কেঁদেছে, বিভিন্ন সময় কাঁদতে দেখেছি। কান্নাটা সবসময় যে দুঃখের হয়, আনন্দ অশ্রু হয়। আমরা প্রচণ্ড ঘুরি, আমি খুব ড্রাইভ করতে ভালোবাসি, আমি মা বাবাকে ড্রাইভ করে বিভিন্ন অনেক দূরে যাই। রান্না তো মানে আমরা বাড়িতে 3 জনই রান্না করি, এবং রেগুলার রান্না করি। বাড়িতে যদি 3টে পদ হয়, তার মধ্যে একটা পদ আমি করি। আমি পুরী গেছি বাবা মাকে নিয়ে ড্রাইভ করে, এবং এছাড়া তো ছোটোখাটো জায়গায় তো বহু গেছি। ছোটোবেলায় বাবা আমাদের সব জায়গায় ঘুরিয়েছে। আমার মানে ব্যক্তিগত কাজের কারণে আমি অনেক জায়গায় ট্রাভেল করি, কিন্তু ঘোরা হয় না, সে অনুষ্ঠান করতে যাই, সেই জন্যে বেশিরভাগ সময়টা যাওয়া হয় না বাবার সঙ্গে, মা বাবাকে আলাদা করে পাঠাতে হয়। কিন্তু আমি তো জেনারেলি মা বাবাকে নিয়ে প্রচণ্ড ঘুরতে যাই। সবসময় মনে হয় মা বলতে চায় যে ভালো হচ্ছে, কিন্তু যেটা আরও ভালো হওয়া উচিত, ভালো তো কোনো শেষ নেই। আর ঠিক যেটা মা চায় সেটা কবে হবে, এটা মায়ের প্রতিক্রিয়া থাকে। তো আমি বলি যে ঠিক আছে, যদি কপালে থাকে তো হবে, আর যদি না থাকে তাহলে এরকমই থাকবো, কী করা যাবে। যে জীবনে কিছু জিনিসপত্র ভুল করেছি সেটা নাই হতে পারতো, তাহলে জীবনটা অন্যরকম হতে পারতো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ফেলিওরের সময় মা যদি পাশে না থাকতো এতদিন, কেননা জীবনটা ফেলিওর মানে উত্থান পতনের মধ্যে দিয়ে চলে। সবসময় যে উত্থান হয় তা তো কোনো পতনও হয়, কারো জীবনে পতনটা বেশি, উত্থানটা কম। এবং আমার ক্ষেত্রে যদি সেই সময়টা আমার বাবা যদি না থাকতো,
তাহলে হয়তো আজকে এই জায়গাতে আসতে পারতাম না, এই জায়গায় চ্যানেল ওয়ান আমাকে ইন্টারভিউ করতো না। তো সুতরাং তাদের সহযোগিতা, এবং সহযোগিতাটা বড় কথা, মানে কথাটা ভুল, বা তাদের কি বলবো, পেছনে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকাটা, যে কোনো অবস্থাতেই এই মানে আমার সন্তানকে আমরা আগলে রাখবো বা আমার সন্তানকে পেছনে আমরা থাকবো, এটা আমার মা বাবার ব্যাপার বলবো না, সকল বাবা মাই তার ছেলে বা মেয়েকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করেন। কারো কারো সাপোর্টটা খুবই কী বলবো, মানে ছেলে মেয়েদের ভালোর জন্য হয়, কারো কারো সাপোর্টটা ছেলে মেয়েদের খারাপের জন্য হয়। কোনো কোনো সময় বাবা মারা খুব অন্ধ হয়ে যান, যে ছেলে মেয়েদের দোষটা স্পেশালি দেখতে পান না। কিন্তু আমার বাড়িতে ব্যতিক্রম, খুব ব্যতিক্রম। আমার সবসময়, আমি যদি কোনো অন্যায় করি, সবসময় তার পেছনে বাবা মার সাপোর্ট পাইনি, যে না এটা ঠিক করছি না, আমি ভুল করছি, যার জন্য সঠিক জিনিসটা নির্বাচন করার ক্ষেত্রে এটা খুবই একটা সঠিক পদক্ষেপ আমার মনে হয়। বাবা মার স্নেহপ্রবণ হন, ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, কিন্তু ছেলে মেয়েদের অন্যায়গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এবং সেম ক্ষেত্রে যদি তাদের খুব ভালো কাজ, সেগুলোকেও সঠিক সম্মান করা, এটা আমার মনে হয় আমি বাবা মার থেকে পেয়েছি, এবং আমি চাই এটা বাকি যারা আছেন তারাও করুন। হাসি কান্না, রাগ দুঃখ, হ্যাঁ, ভালোবাসা মন্দবাসা, এগুলো সবসময় একে অপরের পরিপূরক। এগুলো যদি না থাকে তাহলে কোনোদিনও কোনো সম্পর্ক, কোনো ফ্যামিলি, কোনো জিনিসপত্র ঠিক মতো চলতে পারে না। সবসময় আমি শুধু হাসবো এরকম তো হতে পারে না, আমার কাঁদতেও হয়। সবসময় আমি সত্যি প্রশংসিত হবো এরকম তো হতে পারে না, আমাকে সেম লোকেরা খুব ক্রিটিসাইজও করে। তো এইগুলো খুব দরকার আছে, খুবই দরকার আছে। কিন্তু রেগে গেছে মানে ঠিক মতো কাজ না করা বা এরকম, আমি খুব লেজি, খুব ল্যাদ খাচ্ছি, তো এই বিষয়ে রেগে যান খুব প্রচণ্ড। আমি একটুখানি মানে কী বলবো, আমি এখন এমন সময় কারোর সঙ্গে কথা বলি না, নিজের মতো থাকি, এটা তো রেগে যায়। বাকি আমাকে নিয়ে খুব সেরকম কোনো অভিযোগ আমার বাবা মার আছে বলে আমার মনে হয় না। এবং প্রাউড তো এরকমভাবে তো বলা যায় না। প্রাউড তো আমি যখনই লোকেরা তারিফ করে তখনই প্রাউড হয়। যখন আমি যেখানে যা ভালো গিয়েছি সেখানে প্রত্যেক জায়গায় আমার মা বাবা প্রাউড হয়েছে। কোনো বিখ্যাত মানুষ আমার তারিফ করলে সবসময় প্রাউড হয়েছে। এবং আমার মনে হয় প্রাউড হওয়ার মতো এখনও আরও অনেক দিন বাকি আছে, কারণ জীবনটা অনেক বড়, ছোট নয়। এবং যতদিন গান বাজনা করবো, মা বাবাকে প্রাউড করার চেষ্টা করব। মা বললে মনে হয় একটা অদ্ভুত আনকন্ডিশনাল সাপোর্ট, আনকন্ডিশনাল লাভ, যেটার বলো না এর সাথে কোনো ভাগ হয় না। মা তো মাই হয়। তার কারণ হচ্ছে মা ওই রাত্রিরে বাড়িতে ফেরার পরে বাবা, আজকাল বাবার বয়স, বাবা শুয়ে পড়ে, মা বসে থাকে, এর আগেও বসে থাকতো। তো এইটা ফোন করে, রাত্রে খাবি, তো এই জিনিসটা, এটা একটা কী বলবো, এটা তো একটা মানে কোহিনূর হীরার থেকেও বেশি দামি জিনিস। যার কাছে আছে তারা বুঝতে পারে, যার কাছে নেই, আমার বাবা বলে বাবা মা না থাকাটা হচ্ছে, যার থাকে না সে হচ্ছে অভাগা। তো আই এম দ্য লাকিয়েস্ট পার্সন যে আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে। মায়ের তো অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা আছে, আমার মনে হয় পূরণ করতে পারেনি, চেষ্টা করবো করার। মায়ের ইচ্ছা ছিল যা ছেলে খুব ভালো গাইবে, সেটা চেষ্টা করছি যতটা সময় আরও ভালো করার। যখনই ভালো গাই, আগেই বললাম, যখন ভালো গিয়ে লোকেরা তারিফ করে তখন মায়ের কিছুটা হয়তো ইচ্ছে পূরণ হয়। এছাড়া যেটা ইচ্ছে পূরণ করতে পারেনি সেটা শেয়ার করতে চাই না, সেটা বললে মা আমার
কি বলবো, বেদনাটা বাড়ে, আর কিছুই না। চেষ্টা করবো করার। আমার মনে হয় ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতে পারতাম, সবারই মনে হয়। সেই রবি ঠাকুরের গল্প ছিল ইচ্ছা পূরণ, সেই সিনেমাটা দেখলে আরও মনে হয় যে জীবনে কিছু জিনিসপত্র ভুল করেছি, সেটা নাই হতে পারতো, তাহলে জীবনটা অন্যরকম হতে পারতো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মেলে, আয় বাছা বলে কাছে টেনে নিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে।